আমি আমি মোহাম্মদ ইব্রাহিম খলিল। আমি আজীবন আমজনতার পাশেই ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকব। দুর্নীতি, শোষণ, বঞ্চনা, নির্যাতন এগুলো দেখলে আমার মন কেঁদে ওঠে। এগুলোর বিরুদ্ধে আমি কথা বলি। গত 8-10 বছর ধরে আমি কথা বলেছি এগুলোর বিরুদ্ধে। আর ব্যক্তিগতভাবে গত 20-25 বছর ধরে আমি দুর্নীতির বিপক্ষেই আছি। যেহেতু অনলাইনের যুগ, ইন্টারনেটের যুগ, আমি হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, বিভিন্ন লেখালেখির মাধ্যমে, বিভিন্ন গ্রুপে, পেজে আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি। ইনশাল্লাহ আজও বলবো, ভবিষ্যতেও বলে যাব। আমি কিছু কথা নিয়ে এই দেশবাসীর সামনে, আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। দেশের যে কোনো ক্রান্তি লগ্নে সাধারণ ছাত্র জনতা ঝাঁপিয়ে পড়ে, রক্ত দেয়, দেশকে রক্ষা করে। 24 সালের বৈষম্যমূলক কোটাবিরোধী ছাত্র আন্দোলনে যারা যুক্ত ছিলেন, যারা শহীদ হয়েছেন, আবু সাঈদ মুগ্ধদের আত্মার মাগফিরাত কামনা করছি। শহীদদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। বাংলাদেশ বিজয় করেছে 3 বার। একবার 1947 খ্রিস্টাব্দে ব্রিটিশদের কাছ থেকে, 1971 সালে আমরা স্বাধীনতা লাভ করেছি পাক হানাদার বাহিনীর কাছ থেকে। এখন 2024 সালের স্বৈর শাসক গত 16 বছর সাধারণ মানুষকে কষ্ট, নির্যাতন, দুঃখ, যাতনা দিয়েছেন। সেই অর্থে সাধারণ মানুষ কোনো কথা বলতে পারতো না, কথা বলার অধিকার ছিল না। তাদের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে, ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। সেই অর্থে দেশ কোন দিকে, দেশ এক বিপদে গমন করছিল, সেই অর্থে তা থেকে আমরা মুক্তি পেয়েছি। সেই অর্থে আমরা এটাকে তৃতীয় স্বাধীনতা বলব, তৃতীয় বিজয়। তো বারবার মহান যে উদ্দেশ্য নিয়ে এদেশের ছাত্র সমাজ আন্দোলন করে, সংগ্রাম করে, লড়াই করে কোনো কিছু প্রতিষ্ঠিত করে, কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল তা মুহূর্তের মধ্যে নস্যাৎ করে দেয়। অতীতে দেখেছি, সেই প্রেক্ষিতে বলছি, বর্তমানে যেন এই ছাত্র সমাজের যে আন্দোলন হয়েছে, যেই উদ্দেশ্যে তারা দেশ গঠন করতে চাচ্ছে, সেই উদ্দেশ্য, সেই আকাঙ্ক্ষা, সেগুলো যেন কেউ কোনো স্বার্থান্বেষী মহল যেন ব্যর্থ করতে না পারে। দেশবাসী আপনারা সেদিকে নজর রাখবেন। তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে আমার কিছু কথা। যারা এত কষ্ট করে আন্দোলন করে শহীদ হলেন, যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের কথা, তাদের মতামতকে প্রাধান্য দিয়ে আপনারা মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় সেনাবাহিনীর প্রধান, আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা তাদের মতামতকে প্রাধান্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করবেন। তাদের মতামতকে প্রাধান্য দিলে এদেশের আমজনতার মতামতকে প্রাধান্য দেওয়া হবে, এদেশের আমজনতার মনের কথাকে প্রাধান্য দেওয়া হবে। আর তাদের মতামতকে প্রাধান্য না দিলে
এদেশের আমজনতার যে চাওয়া পাওয়া তা পূরণ হবে না, সেই স্বার্থান্বেষী মহলের চাওয়া পাওয়া পূরণ হবে। তাহলে কেন এই আন্দোলন, কেন এই রক্তক্ষরণ? আপনারা সেদিকে খেয়াল রাখবেন। আমি এই প্রসঙ্গে আমেরিকার প্রসঙ্গ আনতে চাই। প্রেসিডেন্ট প্রধান রাষ্ট্র, প্রেসিডেন্ট সরকার প্রধান রাষ্ট্র আমেরিকা, 2 টার্মের বেশি কেউ প্রেসিডেন্ট পদে থাকতে পারেন না। কিন্তু আমাদের দেশে দেখা যায় কেউ একজন 2-এর অধিক 4 টার্ম 5 টার্ম পর্যন্ত 5 বার পর্যন্ত প্রধানমন্ত্রী হতে পারেন। ক্ষমতার লোভ মানুষের মজ্জাগত ব্যাধি, ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয়। ক্ষমতার লোভ লালসা মানুষ অন্ধ হয়ে যায়, সে বধির হয়ে যায়, সে লোভে পড়ে, এই দুনিয়ার মোহে পড়ে সে সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন চালায় এবং সে স্বৈর শাসকে পরিণত হয় একটা পর্যায়ে। আমি বিনীত অনুরোধ দেশবাসীর কাছে, যারা সংবিধান প্রণেতা বিশেষজ্ঞ আছেন তাদের কাছে, আপনারা দেশকে পুনর্গঠন করুন। আপনারা এটা আইন করুন যে সংবিধানে যে 2 টার্মের বেশি এই দেশের কেউ প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না, পুরো জীবনে 2 টার্ম। তাহলে কেউ স্বৈর শাসকে আর পরিণত হতে পারবেন না। যদি 2 টার্মের বেশি থাকে, যদি এই যদি আইন করেন, এই আইনটা যদি থাকে, তাহলে বাংলাদেশ কখনো সমৃদ্ধির, বাংলাদেশ কখনো মুক্তির আলো দেখবে না, মুক্তির পথ খুঁজে পাবে না। বাংলাদেশের জনগণ কখনো আর সেই বদ্ধ শিকল থেকে মুক্ত হতে পারবে না। আমার কথাগুলো যদি না মানেন, যদি না শুনেন দেশবাসী, আপনাদেরকে একদিন পস্তাতে হবে। আমি বললাম তো, আপনাদেরকে একদিন পস্তাতে হবে। আমি এবং এই আমজনতা এমন রাষ্ট্র চাই, এমন গণতান্ত্রিক রাষ্ট্র চাই যেখানে হিংসা, লোভ, হত্যা, মারামারি, দুর্নীতি, ঘোষ, জুলুম থাকবে না, যেখানে যে কেউ ইচ্ছে করে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। কিন্তু নির্বাচনের যে ব্যয়ভার খরচ আপনারা চান, সেই ব্যয়ভার একজন সাধারণ মানুষ, দেশপ্রেমিক মানুষের পক্ষে দেয়া সম্ভব না। এই ব্যয়ভার তো দুর্নীতিকে আকৃষ্ট করে, এই ব্যয়ভারের কারণে নেতা দুর্নীতি করে এবং জনগণ নির্বাচনের সময় প্রার্থীর কাছ থেকে ভোট দেওয়ার বিনিময়ে 1000, 2000, 5000 টাকা পর্যন্ত আপনারা নিয়ে থাকেন। আপনাদের লজ্জা করে না? আপনারা এমনটা করবেন না প্লিজ, আপনাদের লজ্জা থাকা উচিত। 1000, 2000, 3000 টাকা নিয়ে আপনি বড়লোক হবেন না, আপনার ভাগ্য পরিবর্তন হবে না। আপনার ভাগ্য, এদেশের মানুষের ভাগ্য স্থায়ীভাবে পরিবর্তন করতে হলে যিনি সৎ, যোগ্য, নিষ্ঠাবান, দেশপ্রেমিক এমন নেতা থেকে ভোট দিবেন। প্লিজ প্লিজ আপনাদের কাছে হাত জোর করে বলছি, আপনারা যদি তা থেকে সরে আসেন তাহলে এই সংগ্রাম, এই রক্ত সব বৃথা যাবে। আরেকটি পয়েন্ট আমি আলোচনা এখানে আনতে চাই। রাজনীতির ক্ষেত্রে এই যে পারিবারিক তন্ত্র, এই যে এটা আমাদেরকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। এই যে প্রধানমন্ত্রী, বিশেষ করে প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে পারিবারিক তন্ত্র, পারিবারিক যে কোঠা, এটা থেকে বাংলাদেশের সাধারণ মানুষ কিভাবে বেরিয়ে আসবে, এর পথ খুঁজে বের করতে হবে আমজনতাকে, আপনাদেরকে। এই যে স্বাধীনতার পরে কারা দেশ শাসন করেছে? জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ, এই 3 পরিবারের লোকেরাই মানে প্রধানমন্ত্রী পদে থেকেছেন। এর বাহিরে এই পারিবারিক তন্ত্রের বাহিরে থেকে, এই পারিবারিক তন্ত্রের কোটার বাহিরে থেকে কেউ প্রধানমন্ত্রী হতে পারেননি। এই পারিবারিক তন্ত্র আমাদেরকে কুরে কুরে তিলে তিলে শেষ করে দিবে। এই পারিবারিক তন্ত্রের খোলস থেকে এই বাঙালি জাতি যেদিন মুক্তি লাভ না করবে, ততদিন পর্যন্ত পরাধীনতার শিকলে আবদ্ধ থাকবে,
পরাধীনতার শিকলে আবদ্ধ থাকবে। গত 15 বছর ধরে মানুষ মতামত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা ছিল না, এবং মানুষ কোণঠাসা হয়ে গিয়েছিল। মানুষ একটা পর্যায়ে বাধ্য হয়েছে রাস্তায় নামতে। আমি দেশবাসীর কাছে, যারা ভবিষ্যতে সরকার প্রধান হবেন, নেতা হবেন, এমপি হবেন, মন্ত্রী হবেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা সংবাদপত্রের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, মানুষের মতামত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ করবেন না। আর ভবিষ্যতে যদি কেউ এই পরিবারতন্ত্রের মধ্য থেকে সরকার প্রধান হন, আপনারা দয়া করে স্বৈর শাসক হবেন না। দয়া করে স্বৈর শাসকের মনোভাব পরিত্যাগ করবেন। ইহকালকে ভাবুন, পরকালকে ভাবুন, সাধারণ মানুষের কথা ভাবুন। আপনিও একজন রক্ত মাংসের মানুষ। ভেবে আপনি দুর্নীতিপরায়ণ হবেন না। প্লিজ আপনি সাধারণ মানুষের পক্ষে থাকবেন। তরুণরা এই রক্ত দিয়েছে, এই সংগ্রাম করেছে। তরুণদের মন চায় এমন একজন সরকার হবেন যিনি তাদের মনের কথা বুঝবেন, দেশের সমৃদ্ধি সাধন করবেন, দেশের মানুষের দুঃখে আপদে সুখে থাকবেন, এবং দেশের মানুষের পাশে সব সময় থাকবেন। কিন্তু আমরা দেখতে পাই এই বাংলাদেশের গত কয়েকশো বছরের ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাই এখানকার নেতারা, এখানকার শাসকদের ছেলেমেয়েদের, তাদের পরিবারের লোকজনদের তেমন ক্ষতি হয় নাই। যে ক্ষতি হয়েছে তাদের কারণেই হয়েছে। আর সাধারণ মানুষের প্রাণ গিয়েছে বেশি, সাধারণ মানুষই বৈষম্য শিকার হয়েছে বেশি। সাধারণ মানুষদেরকে তোমার চাকুরি ক্ষেত্রে, প্রশাসনিক ক্ষেত্রে, বিচার বিভাগের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে এবং সর্বক্ষেত্রে বৈষম্য শিকার হতে হয়েছে, এখনও হচ্ছে। এই যে প্রাণ দিল, এই যে এতগুলো প্রাণ ঝরে গেল, সাধারণ মানুষ প্রাণ দিয়েছে। কোনো নেতা, কোনো এমপি মন্ত্রীর ছেলে মেয়ে তো প্রাণ দেয়নি আন্দোলনে গিয়ে। তাহলে সাধারণ মানুষের এই যে চাওয়া পাওয়া আপনারা পূরণ করবেন, এই আমার বিশেষ নিবেদন আপনাদের প্রতি। আরেকটি ব্যাপার, নেতারা কি করেন, তারা এখানে তারা এমপি হন, এখানকার প্রশাসনিক পদে থাকেন, এখানকার আমলা হন, এখানকার সরকার প্রধান হয়ে তাদের একটাই উদ্দেশ্য থাকে, বিদেশে তারা বাড়ি করেন এবং ওখানে তাদের পরিবারকে রেখে ওখানকার উন্নত সেবা চিকিৎসা তারা পায়। এবং দেশে তারা জানে তারা দুর্নীতি করে, এবং কারণ হলো দুর্নীতি তাদের মজ্জাগত বেদিতে ঢুকে গেছে, তাদের রক্তে প্রবেশ করেছে দুর্নীতি। তা থেকে বেরিয়ে আসতে পারছে না বাঙালি জাতি। রেমিটেন্স যোদ্ধারা প্রবাসী থেকে দিনরাত খেতে খুঁটে শরীরটাকে কঙ্কাল সার করে রেমিটেন্স পাঠান। সেই রেমিটেন্স দিয়ে, সেই সাধারণ মানুষের করের টাকা দিয়ে আপনারা রাষ্ট্র চালাতে গিয়ে আপনারা কি করেন, অবকাঠামো গড়ে তোলেন। সেই অবকাঠামো করলে কী লাভ? অবকাঠামোর মাধ্যমে বেশি করে লুটপাট করা যায়। অবকাঠামো হলে বেশি করে লুটপাট করা যায়। অবকাঠামোর মাধ্যমে বেশি বড় করে বাউসার করা যায়, করে লুটপাট করা যায়। সেই টাকা বিদেশে পাচার করা যায় এবং গাড়ি বাড়ি করা যায়, বউ ছেলে মেয়ে নিয়ে আনন্দে থাকা যায়। তো এই হলো আপনাদের উদ্দেশ্য। আপনারা তা করবেন না। ভবিষ্যতে যারা সরকার প্রধান হবেন, এই দেশকে নেতৃত্ব দিবেন, আপনাদের প্রতি বিশেষ নিবেদন, আপনারা সাধারণ মানুষের মনের কথা বুঝুন, দুঃখ বেদনা বুঝতে চেষ্টা করুন। তারা আজন্ম কৃতদাস থেকে এসেছে, তারা আজন্ম কৃতদাস ছিল, তাদেরকে মুক্ত করুন। যখন তারা কি করে, নেতারা ক্ষমতার পালাবদল ঘটে, ক্ষমতা চলে যায়, তখন তারা কি করে, তারা পালিয়ে যায়, তারা বিদেশে পালিয়ে যায়। আর এতে কি হয়, উন্নত সেবা, উন্নত চিকিৎসা এদেশের জনগণ পায় না। কারণ নেতারা কি করে, তাদের ছেলে মেয়ে, সংসার, পরিবার তারা ওখানেই গুছিয়ে রাখে, বিদেশে, প্রবাসে। ওখানে তারা উন্নত চিকিৎসা সেবা পায়, স্বাস্থ্য সেবা, শিক্ষা সেবা পায়,
তাহলে এদেশের শিক্ষা আর চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন তারা করে না, তারা বিচার ব্যবস্থার উন্নয়ন করে না, তারা কি করে, তারা অবকাঠামোর উন্নয়ন করে। অবকাঠামোর উন্নয়ন হলে কি আর মানুষের স্বাস্থ্যের উন্নয়ন হয়? অবকাঠামোর উন্নয়ন হলে কি শিক্ষার মাধ্যমে মেধার উন্নয়ন হয়? অবকাঠামোর উন্নয়ন হলে কি আমাদের সার্বিক উন্নয়ন হয়? অবকাঠামোর উন্নয়ন হলে কিছুটা উন্নয়ন হয়, সেই কিছুটা দিলে হবে না। প্রথমে বিচার ব্যবস্থার উন্নয়ন করতে হবে, বিচার ব্যবস্থাকে স্বাধীন করতে হবে, চিকিৎসার উন্নয়ন করতে হবে, শিক্ষার উন্নয়ন করতে হবে, শিক্ষা এবং চিকিৎসা ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে হবে, বিচার ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে হবে। বিচার ব্যবস্থা দুর্নীতিমুক্ত না হলে মানুষ স্বেচ্ছাচারী হয়ে যাবে, মানুষ অন্যায় জোর জুলুম করতে দ্বিধা করবে না। আর বিচার ব্যবস্থা স্বাধীন না হলে, বিচার ব্যবস্থা যদি স্বাধীন হয়, বিচার ব্যবস্থা যদি কঠোরভাবে প্রয়োগ করা হয়, তবে মানুষ অন্যায় করতে দুবার ভাববে। আমি গত 16 বছরের শেখ হাসিনার শাসনামলে দেখেছি যে তিনি যা আদেশ করেছেন শিক্ষাক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, প্রশাসনিক ক্ষেত্রে, বিচার ব্যবস্থার ক্ষেত্রে জনগণ এবং ওই প্রশাসনিক কর্মকর্তা, বিচার ব্যবস্থার যে বিচারকগণ, ডাক্তারগণ, সেগুলো পালন করেছেন। এই যে গুলির আদেশ করেছেন তিনি পুলিশ গুলির আদেশ পালন করেছেন। মানুষ তো বলে যে উনি সরকার প্রধান ঠিক আছেন, উনি দুর্নীতি করেন না, কিন্তু ওনার যে পরবর্তী চ্যানেল, ওরা দুর্নীতি করে। উনি দুর্নীতি করেছেন, উনি দুর্নীতি করেন বলে উনি দুর্নীতি দমন করতে পারেন না। কারণ উনি দেখেন আজকে যেটা আদেশ দিয়েছেন, যে এটা করতে চেয়েছেন, দেশের প্রশাসন, পুলিশ সব কিছু তার আদেশ শুনতে বাধ্য, শুনেছে। তাহলে উনি যদি বলতেন যে দুর্নীতি আমরা করব না, তাহলে প্রশাসন শুনতে বাধ্য। উনি করেন নাই, কড়াকড়ি করেন নাই, কারণ উনি রক্ষকে বক্ষক সেজে বসে আছেন। উনি নিজেই দুর্নীতি করেছেন। উনি কিভাবে দুর্নীতিমুক্ত দেশ গঠন করবেন? উনি সেদিকে যান নাই। আজকে আসুন, এই দেশ আমার, এ দেশ আপনার, এ দেশ অনাগত প্রজন্মের, এদেশ নেতাদের, এদেশ মন্ত্রীদের, এদেশ কুলি মজুরের, এদেশ আমজনতার। আমরা দেশকে ভালোবাসি, দেশকে ভালোবেসে এদেশের তরুণ সমাজের লক্ষ্য উদ্দেশ্য হলো তারা একজন তরুণ, স্মার্ট, যোগ্য, বৈশ্বিক নাগরিক চায়, গ্লোবাল ভিলেজের নাগরিক চায়। কারণ এখন গ্লোবালাইজেশন যুগ। তারা এমন একজন নাগরিক চায়, এমন একজন সরকার চায় যে তাদের মনের কথা বুঝবে, দুঃখ বুঝবে, বেদনার কথা বুঝবে। তারা এমন একজন সরকার চায় যিনি নেতৃত্ব দিবেন, যিনি মাঠে থাকবেন সব সময়। তারা প্রাচীনপন্থী পরিহার করতে চায়, প্রাগৈতিহাসিক যুগে তারা আটকে থাকতে চায় না। তারা দেশকে উন্নতির চরম শিখরে দেখতে চায়। কারণ এখনকার তরুণেরা শুধু বাংলাদেশের নাগরিক ভাবে না তারা নিজেদেরকে, তারা এখন বৈশ্বিক নাগরিকে পরিণত হয়েছে। তারা জন্ম থেকেই ইন্টারনেট দেখে, জন্ম থেকেই মোবাইল পেয়েছে। তাদের মধ্যে দেশপ্রেম প্রখর, প্রবল। তাদেরকে মূল্যায়ন করুন, তাদের কথাকে মূল্যায়ন করুন, তবেই আমাদের মুক্তি। আমরা জনগণ দেখেন, আজকে এই শেখ হাসিনাকে কেউ ক্ষমতা থেকে নামাতে পারেনি। একমাত্র ছাত্র সমাজ, তাদের না আছে চাকুরির ভয়, না আছে সংসারের ভয়, না আছে পরিবারের ভয়। তারাই একমাত্র প্রাণ বিসর্জন দিয়েছেন এবং তাকে পদত্যাগ করাতে বাধ্য করেছেন। আর এদেশের যারা চাকরিজীবী তাদেরকে আমি বলবো দালাল। চাকুরির বয়ে কথা বলে না, ন্যায়ের কথা বলে না, হক কথা বলে না। এমনটা হলে চলবে না ভাই। আপনাকে আল্লাহ তাআলা বিবেক দিয়ে পাঠিয়েছেন, আপনি আশরাফুল মাখলুকাত, আপনি কথা বলতে হবে। আমি তো গত 8 বছর ধরে ফেসবুকে লেখালেখি করেছি। অনেকে আমাকে বলে তোমার ভয় লাগে না, বলে তুমি একজন সাধারণ শিক্ষক, তোমার ভয় লাগে না? ভাই আমি তো পদে সাধারণ শিক্ষক, আমার মনে মানসিকতায় আমার ভালোবাসা তো সাধারণের মতো না, আমার মনুষ্যত্ববোধ সাধারণ না, আমার নৈতিকতা সাধারণ না। আমি কথা বলবো না, কে বলবে? আমি কথা বলবো। আমি এদেশের নাগরিক, আমি এদেশের মানুষের মুক্তি চাই, এদেশের সাধারণ মানুষের মুক্তি চাই, এদেশের ছাত্র সমাজের মুক্তি চাই, এদেশকে দুর্নীতিমুক্ত করতে চাই। আমি বলছি, বলে যাব, আমি অনাগত ভবিষ্যতে বলে যাব আমার কথা। আমি ক্লান্তিহীন
আমি বলে যাব, আমি অবিশ্রান্তভাবে বলে যাব। এদেশের প্রতি তাই আমার বিনীত অনুরোধ, এদেশের মানুষের প্রতি বিনীত অনুরোধ, আপনারা কি করবেন? আপনারা এখন আপনি যে বিজয়কে বিজয় বলছেন সেটা একটা বিজয়, কিন্তু সেই বিজয়কে আপনারা মাটি করে দিবেন না। আপনারা যারা বিরুদ্ধ মত আছেন তাদের বাড়িঘর জ্বালিয়ে দিবেন না, হ্যাঁ, তাদেরকে হত্যা করবেন না। এবং যারা আছেন হিন্দু সম্প্রদায় বা এরা আছেন, হ্যাঁ, যারা সংখ্যালঘু আছেন, হ্যাঁ, তাদের প্রতি অত্যাচার করবেন না, তাদেরকে রক্ষা করুন, প্রোটেক্ট করুন। আর এদেশকে আমরা একে অন্যের পাশাপাশি থেকে বিপদে থেকে, হ্যাঁ, আমরা দুর্নীতিমুক্ত সুখী সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠা করতে চাই। সবাই দোয়া করবেন। আমি সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি জানি আমাদের দেশের মানুষ অত্যন্ত সৎ, কর্মঠ এবং সাহসী। তারা দুর্নীতি করে না, সাধারণ মানুষ দুর্নীতি করে না। তাহলে আপনারা কেন ভোটের সময় ওই 1000 2000 টাকা নিয়ে কেন হাত কালা করেন? আমি উদাত্ত কণ্ঠে আহ্বান জানাচ্ছি, আপনারা এটা করবেন না, হ্যাঁ, তাহলে দেখবেন নেতারা ঠিক হয়ে যাবে। সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি সুখী সমৃদ্ধ সোনার বাংলা স্বপ্ন, হ্যাঁ, আমি সুখী সমৃদ্ধ সোনার বাংলার স্বপ্ন দেখে এখানে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।